জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্য কেউ, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। জানা শোনা নেই অজান্তেই এসে। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এখন সময় ওই সকাল 6:17। ঘুম থেকে উঠেছি 5:10 কিংবা 15 এরকম সময়। তখন চারিদিকটা ছিল অন্ধকার। আলো ফুটতে না ফুটতেই আমরা কিন্তু বেডিং পত্র নিয়ে বেরিয়ে পড়ছি বাড়ি থেকে। চাঁদ মামা এখনো আকাশে উঁকি মারছে। এর মধ্যে চলে এলো আমাদের টোটো। আগে থেকেই আমরা 3টে টোটো বুক করে রেখেছিলাম, যাতে আজকে আমাদের তাড়াহুড়ো করে টোটো খুঁজতে না বেরোতে হয়। আসলে এত সকাল সকাল টোটো পাওয়াও যায় না। আজকে কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির সবার সাথে ঘুরতে যাচ্ছি। শ্বশুর বাড়ির সবার সাথে আমি আগেও ঘুরতে গেছি, সেটা আশ্রম কিংবা কাছে কোথাও। এটা একটু দূরে, এখানে আমরা 3 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। পৌঁছে গেছি আমরা স্টেশনে। চলো তোমাদেরকে বলি আমি কোথায় ঘুরতে যাচ্ছি আমার শ্বশুর বাড়ির সবার সাথে। অবশ্য আমার দিদিও আমাদের সাথে যাচ্ছে, কারণ ও এখন আমাদের ফ্যামিলির একজন মেম্বার। আমরা সবাই মিলে যাচ্ছি কালনায় ঘুরতে। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার্স তারা তো জানবেই, কালনায় আমি আগেও ঘুরতে গেছিলাম, আর তখনও আমি ব্লগ বানিয়েছিলাম। কিন্তু তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য জানবে না, কালনায় থাকে আমাদের একটা দিদা। মানে বলতে গেলে কালনায় আমার শাশুড়ি মায়ের মামার বাড়ি। ট্রেনের মধ্যে উঠে এতটাই ঠান্ডা লাগছিল যে কি বলবো, আর বাইরে দেখো তখনও কত কুয়াশা। বাড়ি থেকে আমরা কোনো রকম কিচ্ছু না খেয়ে বেরিয়ে গেছি, শুধুমাত্র স্টেশনে এসে একটু চা আর কেক খেয়েছিলাম। তবে আমার শাশুড়ি মা সব রকম ব্যবস্থা নিয়েই গেছে। সকালের ব্রেকফাস্টের জন্য পাউরুটি আর কলা নিয়ে গেছিল। দেখে মনে হচ্ছে আমরা কোনো ট্যুর এজেন্সির সাথে ঘুরতে যাচ্ছি। মানে আমার শাশুড়ি মা সব রকম ব্যবস্থা করেই বাড়ি থেকে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই শান্তিপুর স্টেশনে। আর শান্তিপুর স্টেশন থেকে টোটো ধরে আমরা চলে এলাম শান্তিপুর ঘাটে। আর এখানে এসে আমরা দেখতে পাই রস জাল দেওয়া। এই রসটা জাল দিয়েই এখান থেকে গুড় তৈরি হবে। আর আমার দিদির কাণ্ডটা একবার দেখো। জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদুর বাড়িতেও না এরকম রস জাল দেওয়া হতো। আর শীতের সকালে দাদুর বাড়িতে তো অন্য রকম মজা হতো। এরকম একদিকে রস জাল দেওয়া হতো, গুড় তৈরি করা হতো, আর সকাল সকাল আমরা সবাই মিলে খেতাম খেজুরের রস। তো খুব মিস করি, সত্যি দিনগুলো খুব ভালো ছিল। তোমরা কারা কারা খেজুরের রস খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। এরপরে শান্তিপুর ঘাট থেকে আমরা উঠে গেলাম লঞ্চে। বিয়ের আগে আমি এসেছিলাম আমার শাশুড়ি মা আর সৌরভের সাথে। এই দিদার বাড়িতে গেলে একদিক থেকে কিন্তু গঙ্গা ভ্রমণ হয়ে যায়। এই তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কালনা ঘাটে। বাড়ি থেকে যেহেতু অনেক সকালে বেরিয়েছি, তাই বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম কালনাতে। এই দোকানটা নাকি কালনার সব থেকে বড় মিষ্টির দোকান। তো এখান থেকেই আমরা মিষ্টি নিয়ে নিলাম দিদার বাড়ির জন্য। এরপর চলে এলাম দিদার বাড়িতে। আর দিদা আমাদের সবাইকে দেখে আপ্যায়ন করতেই ব্যস্ত। তাছাড়া মানুষটা এতটাই লাজুক যে একদমই ভিডিওর সামনে আসতে চায় না। দিদার বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর তারপর বসে গেলাম মুড়ি ভাজা খেতে। একটু গ্রামের দিকে এরকম শীতের সকালে মুড়ি ভাজা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। মুড়ি ভাজা খেতে খেতে এটাই ভাবছিলাম একটু চা হলে কিন্তু জমে যেত। আর দেখো, যেমন ভাবনা তেমন কাজ, চলে এসছে আমাদের দুধ চা সাথে মুড়ি ভাজা। আমরা ঠিক করেছি আমরা সবাই মিলে বাজারঘাট করেই দিদার বাড়িতে খাওয়া দাওয়া করব। কারণ দিদার বাড়িতে দিদা একা মানুষ। অবশ্য একটা মামা আছে, কিন্তু মামা কাজের সূত্রে বাইরে থাকে। দিদার বাড়িটা একটু গ্রামের দিকে হলেও মেন রোডের একদম পাশে। আর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এক ভ্যান সবজি, তাই মা কিছু সবজি কিনে নিচ্ছে। তবে আমাদের এখানকার থেকে ওখানকার সবজির দাম অনেকটাই বেশি।
এরপর আমরা সবাই মিলে বসে গেলাম সকালের খাওয়া দাওয়া করতে, তাও আবার কোনো টেবিল চেয়ারে নয়, বাড়ির সামনে উঠানে। মনে হচ্ছে আমরা বাড়ি থেকে একটু দূরে কোথাও পিকনিক করতে এসেছি সবাই মিলে। সকালের খাবারে ছিল ভাত, ঘি, আলু সিদ্ধ, ডাল। খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে স্নান করে নিলাম, আর স্নান করে খুব ফ্রেশ লাগছিল আর খুব ঠান্ডা লাগছিল, তাই চলে গেলাম ছাদের ওপরে। ছাদে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা নিচে চলে এলাম, আর এখন বসেছি আমরা লুডো খেলতে। আর লুডো খেলতে আমরা এই কজন তো খুবই ভালোবাসি, মানে যেই কজন এখন খেলছি। আর এই খেলাটাই তো এই কথাগুলোই হয়, তুই কেন আমার গুটি খেলি, ও কেন আগে উঠা হয়ে যাচ্ছে, তুই ওর গুটি কেন খেলি না। তো যাই হোক, খুব মজা হয় লুডো খেলতে। লুডো খেলা শেষ হতে না হতেই আবার ডাক পড়লো খাওয়া দাওয়ার জন্য। দুপুরের মেনুতে রয়েছে সাদা ভাত, 2 রকমের কচু বাটা, তারপর ছিল একটা শাক, পাঁপড় ভাজা, সোয়াবিন, চাটনি, মিষ্টি। দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটুও দেরি না করে আমরা রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো, তার আগে তোমরা আমাকে জানিও এই কর্সেটটা পরে আমাকে কেমন লাগছে। আর তোমরা যারা আমার স্টোরি দেখে আমাকে জিজ্ঞেস করছিলে এই সেটটা আমি কোথা থেকে নিয়েছি, তো এই সেটটা কিন্তু আমি নিয়েছি মিশো থেকে। বাড়ির সামনে থেকেই অটো ধরে আমরা চলে এলাম স্টেশনে। এখান থেকে আমরা যাচ্ছি নবদ্বীপে। গোধূলির আলোতে পাখিগুলো এত সুন্দর একসাথে উঠছিল, দেখতে খুব ভালো লাগছিল, তাই একটা ছোট্ট ভিডিও করে রাখলাম। চলে এলাম নবদ্বীপে। আর আমরা কে কে গেছিলাম নবদ্বীপে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আমরা গেছিলাম আমি, দিদি, সোনাই, ফান্টু, বড় মামি আর ছোট মামি, আর ছোট মামির ছোট মেয়ে, বড় মেয়ে। আর আমার শাশুড়ি মা, বড় মা, মেজো মা ওরা কেউ আসেনি। নবদ্বীপে কিন্তু আমাদের গুরুদাদুর বাড়ি, আর তাছাড়া নবদ্বীপে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর মন্দির। যখনই নবদ্বীপ আসি তখনই নিজেকে খুব ভাগ্যবান মনে হয়, কারণ এটা আমাদের মহাপ্রভুর জন্মস্থান। এই মন্দিরটাতে ঢোকার জন্য আমাদেরকে টিকিট কাটতে হচ্ছে। টিকিটের প্রাইস ছিল পার পার্সন 10 টাকা। এখানে ঢুকে চারপাশটা দেখে তো আমাদের চোখ মুগ্ধ হয়ে যাচ্ছিল, এত সুন্দর করে চারিদিকটা সাজানো রয়েছে। আর এখানে রয়েছে 60 ফিট উঁচুতে মহাপ্রভু, আর তার সাথে একটা গুহা যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। তবে এই গুহাটা কিন্তু আসলেই গুহা না, মানে এরকম ভাবে বানিয়েছে, খুব সুন্দর করে বানিয়েছে জিনিসটা। বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করছি আমরা। জানো তো, আজকের এই আউটফিটটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম। প্রথমে তো আমি এটা রিটার্ন করে দিয়েছিলাম, তারপর আমি আবার এটা পারচেস করেছি। এই মন্দিরটা না অনেকটা এরিয়া নিয়ে রয়েছে। এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থাও আছে, মানে কুপন কাটলে প্রসাদ দেওয়া হয়। চারিদিকটা একটা পার্কের মতো, চারিদিকে শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে সমস্ত লীলা রয়েছে সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই ধামটার নাম কিন্তু নরহরি ধাম। এখানে 2 রকমের সৌন্দর্য আছে, সকালে একরকম সৌন্দর্য আর সন্ধ্যের দিকে পুরোটাই অন্যরকম সৌন্দর্য। আর এই যে মহাপ্রভু দেখছো, এটা কিন্তু 60 ফুট উচ্চতায় রয়েছে। এটা নরহরি ধামের মিউজিয়াম। সকাল থেকে সারা দিন কিন্তু এখানে খুব ভিড় থাকে। আমরা যেহেতু মিউজিয়াম বন্ধ হওয়ার 1 ঘন্টা আগে গেছি, তো মারাত্মক ভিড় ছিল না, তবে হালকা ভিড় ছিল। এখন আমরা নবদ্বীপের রাস্তা দিয়ে যাচ্ছি আরও একটি মন্দির দর্শনে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কিছু দোকানের মধ্যে এই দোকানটাই নিতাই গৌর আমাদের দৃষ্টি আকর্ষণ করে নিল, এত সুন্দর লাগছিল। আর এই যে গদা, এটা আমি কার জন্য দেখছি সেটা তোমরা শুনেই নাও। এইবারে আমরা চলে এলাম নবদ্বীপে সোনার গৌরাঙ্গ দর্শনে। সত্যি বলতে অনেক ভাগ্য বলেই হয়তো সামনে থেকে মহাপ্রভুকে দর্শন করতে পারছি।
যদিও বা আমার দিদি আগেই এই মন্দিরগুলো থেকে ঘুরে এসছে, আমার যাওয়া হয়নি বলে একটা আফসোস তো ছিল। মন্দিরটির মধ্যে এরকম অনেকগুলো দোকান রয়েছে। আর এই যে আমরা দেখে এলাম সোনার গৌরাঙ্গ, আর এই ছবিটির দাম বলছিল ওখানে 20 টাকা, তো ছোট মামি ওটা নিয়ে নিল। এরপর কিন্তু আমরা চলে এলাম নবদ্বীপের আরেকটি আকর্ষণীয় জায়গা। তোমরা কি কেউ গেস করতে পারছো? তোমরা যারা নবদ্বীপে ঘুরতে গেছো, আমার মনে হয় তোমরা এই জায়গাটা কেউ মিস করনি, অবশ্যই একবার হলেও গেছো। তো হ্যাঁ, এটাই হলো নবদ্বীপের পোড়ামাতলা। পোড়ামাতলা মন্দিরটির সামনেই ছিল কালী মায়ের মন্দির। আচ্ছা বলো তো, পোড়ামাতলা মন্দিরটির বিষয়ে তোমরা কি জানো? মানে এটা কোন ঠাকুরের মন্দির? তোমাদের মধ্যে যারা জানো পোড়ামাতলা মন্দিরটিতে কোন ঠাকুরের পুজো করা হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। নবদ্বীপে এসে আমরা বেশ কয়েকটা মন্দির দর্শন করে নিলাম। আর এই মন্দির ঘুরতে ঘুরতে কিছু খাওয়ার কথা তো আমরা ভুলেই গেছিলাম, তো একটু ফুচকা খেয়ে নিলাম আর তারপর উঠে গেলাম ট্রেনে। আর ট্রেনটা একদম ফাঁকা ছিল, মানে একদমই ফাঁকা, শুধু আমরা এই কজনই ছিলাম ট্রেনে। ট্রেন থেকে নেমে এখন আমরা যাচ্ছি দিদার বাড়িতে। আজকের দিনের ঘোরাঘুরি তো মোটামুটি হয়ে গেল, বাকি আরো 2 দিন আছে, আর 2 দিনই আমরা রেখেছি ঘোরার প্ল্যান। আজকের ব্লগটা এটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।